এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, নানা সংকটে গোটা পৃথিবী, তার মধ্যে আমরাও যুক্ত হয়ে পড়েছি। একদিকে কোভিড-19 বা করোনা ভাইরাস, অন্যদিকে এখন বন্যার প্লাবন, তার মধ্যে আছে দুর্নীতি। দুর্নীতি বাংলাদেশে সেই জন্মের সময় থেকেই আছে। বহুবার এটি নিয়ে বিশ্ব অঙ্গনে, বিশ্ব পরিমণ্ডলে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু করোনার মহামারীকালে যে দুর্নীতির চিত্র আমরা দেখছি এবং আমাদের যে লোভ আমরা সংবরণ করতে পারছি না, এবং মানুষের ত্রাণের টাকা, মানুষের স্বাস্থ্য, মানুষের চিকিৎসা সেবা, সেগুলো নিয়ে যে সব দুর্নীতি দেখা যাচ্ছে, সেটি আসলে গোটা বিশ্বেই বাংলাদেশের ভাবমূর্তির একটা সংকটও তৈরি করেছে। এরই সঙ্গে আঞ্চলিক রাজনীতিতে উত্তাপ, এবং সেই উত্তাপের মধ্যে বাংলাদেশের নামও ঘুরে ফিরে আসতে শুরু করেছে। সেটিও আগামী দিনে, বিশেষ করে পোস্ট কোভিড সিনারিওতে বাংলাদেশের অবস্থান কী হবে, সেটি নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন, নানা সংশয়, নানা আশাও তৈরি হয়েছে। এবং বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই সেই অর্থে একটা স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং কোভিড-19 সেটিকে আরও স্থবির করে তুলেছে। এখন গোটা পৃথিবী জুড়েই রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন যে এটি নিউ নর্মাল বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে পৃথিবী প্রবেশ করছে। সেই নতুন বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? বৈশ্বিক রাজনীতির সঙ্গে বাংলাদেশের রাজনীতির যে হালচাল, সেটি আসলে শেষ পর্যন্ত কোন জায়গায় বাংলাদেশের অবস্থানকে নিশ্চিত করবে? সেই সব নানা প্রশ্ন আছে। এইসব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আর কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার নীলক্ষেতের বাসা থেকে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মিজানুর রহমান। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি যে প্রশ্নটা শুরু করতে চাই আসলে আলোচনাটা, যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, বিএনপি আর একটি বড় রাজনৈতিক দল, এবং তাদের আশ্রয় প্রশ্রয়ে অনেক রাজনৈতিক দল আছে, সেগুলোর নাম আমি উচ্চারণ করলাম না। এই দুটো দলের সঙ্গে যুক্ত থাকা ছাড়া কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আসলে বাংলাদেশে বসবাসের কোনো সুযোগ আছে কিনা? এবং বড় বড় দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আরও দল আছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিটা আসলে আছে কিনা, এই প্রশ্নটা দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই। আমরা এই কথা সূত্র ধরেই হয়তো করোনা পরিস্থিতি বা দুর্নীতি বা বন্যার ইস্যু নিয়েও আলোচনা করতে পারবো, কিন্তু আমি মূল প্রশ্নটা সেই জায়গা যেটা করলাম সেখান থেকে শুরু করতে চাই। অধ্যাপক মিজানুর রহমান। ধন্যবাদ। এটা আসলে একটা হচ্ছে যে আদর্শ একটা অবস্থা রাজনীতিতে, যে প্রত্যেক ব্যক্তি অথবা গোষ্ঠী তার নিজস্ব স্বকীয়তা রেখে তার বক্তব্য উপস্থাপন করবে, রাজনীতি করবে, অথবা নির্বাচনে অংশগ্রহণ করবে, জয়ী হবে, ক্ষমতায় যাবে। এটা হলো একটা বাস্তব অবস্থা। কিন্তু আমাদের এখানে আসলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে দুঃখজনক কিনা বলবো না, সব জায়গায় এই যেটা আপনি শুরুতে উল্লেখ করলেন যে দুইটা শ্রেণীভুক্ত হওয়া এবং দুইটা ভাগে ভাগ হয়ে যাওয়া, এটা শুধু রাজনীতিতে না, এটা আমাদের একেবারে ছোটখাটো যে সংগঠনগুলো আছে, ইভেন একটা যদি এই পাড়ার ক্লাবও করেন, অথবা মসজিদ কমিটি করেন, অথবা বাজার কমিটি করেন, সেখানেও দেখা যাচ্ছে এখন শার্পলি দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে মানুষ। এটা আমাদের যে প্রফেশনাল বডিগুলো আছে, এটা সাংবাদিক সমিতি বলেন, চিকিৎসকদের সংগঠন বলেন, এটার বাস্তবতা হচ্ছে সব জায়গায় এরকম একটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাওয়া, অনেকটা হ্যাঁ না এরকম একটা পরিস্থিতি চলে আসছে। তো যার কারণে দেখা যাচ্ছে আমাদের এখানে আলাদাভাবে যে কোনো কারণেই হোক একটা আলাদা অস্তিত্ব নিয়ে, আলাদা বক্তব্য নিয়ে রাজনীতি করে তারা আসলে দাঁড়াতে পারছে না। এটা হতে পারে এটা শুধু বাংলাদেশে না, এটা বাই পার্টি সিস্টেম যে পলিটিক্স যেটা আছে ইন্টারন্যাশনালিও বহু দেশে, ওই আমেরিকাতেও একই অবস্থা, যুক্তরাজ্যও একই অবস্থা। যুক্তরাজ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে কিন্তু, এবং যুক্তরাষ্ট্রেও অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু ওই দুইটা দলের বাইরে গিয়ে আর কেউ কিন্তু দাঁড়াতে পারে। তো সেটারই পরিস্থিতি আমাদের এখানে, যে যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আসছে অথবা দাপটের সাথে রাজনীতি করছে, ওই তার সাথে গিয়ে আমাদের এই ক্ষুদ্র দলগুলো, ছোট দলগুলো, তাদের অনেক সময় কখনো কখনো একদম স্বকীয়তা বিসর্জন দিয়েও কোনোভাবে হলো এই ক্ষমতার সাথে থাকতে হবে, অথবা
বড় একটা গোষ্ঠীর সাথে থাকতে হবে, দলবদ্ধ হতে হবে, এই চর্চাটা কিন্তু চলে আসছে আমাদের এখানে দীর্ঘদিন থেকে। তো সেটার থেকে আমরা বের হতে পারলে হয়তো ভালো হতো। কারণ একটা মাল্টি পার্টি সিস্টেম, ডেমোক্রেটিক প্রসেসের যে বেনিফিট গুলো পাওয়া যায়, যে আমরা যেটা বললাম এটাই ভালো, অথবা ওরা যেটা বললো এটা পুরোটাই খারাপ, অথবা অন্যান্য যে মতামতগুলো এই এই এর মধ্যে যে সন্নিবেশিত হচ্ছে না, এগুলো যে একটা আহ, সংস্কৃতিতে বা একটা কালচারে বা একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যে বিভিন্ন ধর্মী বক্তব্য আসা, এগুলো যে একটা সিনথেসিস হওয়া এবং একটা ভালোর দিকে যাওয়া, তো সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে আমাদের দেশে অনেকদিন যাবত এটা আমরা পাচ্ছি না। এবং এটার থেকে কবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে সেটাও আমরা বলতে পারি না। কারণ আমাদের এখানে সবসময় দেখা যাচ্ছে যে যখনই নির্বাচন আসে, তো একটা দল হয়তো নির্বাচন করে আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আরেকটা গ্রুপ হয়ে যায়, তারা আরেক এটা স্বাধীনতার ইতিহাসের সাথেও কিছুটা সম্পর্কিত আছে। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় ওটা দেখা গেছে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সব লোক যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তা না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচার গ্রহণকারী অথবা বিপক্ষ অবলম্বনকারীও প্রচুর লোক ছিল। সেখানে একটা ধারা তৈরি হলো এবং পরবর্তী পর্যায়ে 1975 সালে জাতির জনককে হত্যার পরে যখন সামরিক শাসকরা বিভিন্ন সময় আসলো, তখন এই এই জোটের রাজনীতি 18 দল 19 দফা এই যে করে করে বিভিন্ন দল থেকে লোক নিয়ে এসে তাদের দলগুলো গঠন করলো। আর এর প্রেক্ষিতে কিন্তু ছোট ছোট যে রাজনৈতিক চিন্তার আলাদা স্বতন্ত্র চিন্তার রাজনৈতিক দলগুলো কিন্তু দুর্বল হতে লাগে। জিয়াউর রহমান সাহেব তার দল যেমন যেমন করে স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ, জামাতে ইসলাম সহ নেজামে ইসলাম এই লোকদেরকে নিয়ে আসলেন, একই সাথে সাথে ওই ভাসানী ন্যাপ, কমিউনিস্ট পার্টি, মশিউর রহমান, অর্থাৎ কাজী জাফর, অতি বাম, অতি ডান যত কিছু আছে এই দলগুলোকে ভেঙে এই জোটের মধ্যে নিয়ে আসতো। এর ফলশ্রুতিতে হচ্ছে এখন যে আমাদের আমি বলি না যে এই রাজনৈতিক দলগুলো আলাদাভাবে কর্মসূচি দিলেই তারা জনগণের কাছে যেতে পারতো অথবা তারা ক্ষমতায় আসতে পারতো, কিন্তু আমাদের রাজনীতিতে ভিন্ন মত, ভিন্ন বক্তব্য এটা অনুসরণ করা, এটা চর্চা করার একটা সুযোগ হতে পারতো আর কি। আপাতত আমার মনে হয় এটাই কারণ, ওই যে বিভিন্ন রাজস্বাধীনতার পর থেকে আর আগের থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ থেকে আরম্ভ করে পরবর্তী পর্যায়ে সামরিক শাসকদের দল গঠন করার প্রক্রিয়াটায় আমরা মনে হয় ওই আমাদের যে আলাদা করে বক্তব্য রাখার মতন দল সেইগুলোকে আমরা হারিয়ে ফেলছি, সেটা বাস্তবতা। জি, ডক্টর আসিফ নজরুল, একটু আপনি কি মনে করেন একটু শুনতে চাইবো যে দল নিরপেক্ষ মানুষের আসলে তিনি যত যেরকমই হন না কেন, মানে তার আসলে আমাদের সমাজে কোনো জায়গা আছে কিনা, আমাদের রাষ্ট্রে দল না করলে আসলে তার প্রোটেকশন, সে বিপদে পড়লে কোনো প্রোটেকশন পাবে কিনা, তার একজন হসপিটালে রোগী বা অ্যাডমিশন নিতে গেলে সেটি সে সুবিধা করতে পারবে কিনা, তার একটা ভালো চাকরি সে নিশ্চিত করতে পারবে কিনা, দল না করলে আসলে কোনো জায়গা আছে কিনা। ইভেন যদি আমি অন্যভাবে কথা বলি, ধরেন যে আজকে যদি কেউ সরকারের সমালোচনা করলো এবং সে কোনো কারণে বিপদে পড়লো, অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বড় দল বিএনপি তার পক্ষে দাঁড়াবে কিনা, কারণ যদি না সে বিএনপি না করে, কিংবা বিএনপির দ্বারা কেউ যদি অ্যাটাকড হয়, আওয়ামী লীগ তার পক্ষে কখনো দাঁড়াবে কিনা যদি না সে আওয়ামী লীগ না করে। ডক্টর আসিফ নজরুল। আমার মনে হয় আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন সেখান থেকে শুরু করি, যে বাংলাদেশে এক সময় দ্বিদলের রাজনীতি ছিল, দুই দলের, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি এরকম। এখন বাংলাদেশে না আছে রাজনীতি, না আছে দুই দল। কারণ আপনি দুই দল থাকবে বা রাজনীতিতে ভারসাম্য থাকবে তখনই যদি একটা সত্যিকারের নির্বাচন ব্যবস্থা থাকে। এখন যদি নির্বাচন যদি আগের রাত্রে হয়ে যায় এবং নির্বাচন যদি সম্পূর্ণ আপনার জনগণের ভোট বহির্ভূতভাবে হয়ে যায় এবং তারপর যদি সম্পূর্ণভাবে একটা দলের সভা সমাবেশ করার অধিকার থাকে, সমস্ত সংগঠনের উপর, রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ থাকে, তখন তো রাজনীতিও থাকে না, দুই দলও থাকে না। তখন আপনি যে বলছেন একটা দল না করলে আরেকটা দল, আমি তো মনে করি বাংলাদেশ যখন একটা দল আছে, মানে আক্ষরিক অর্থে না হলেও প্রায়োগিক অর্থে একটা দল আছে। এখন ওই দলটা থাকার কারণে যে প্রবলেমটা হয়েছে, আপনি দেখেন আজকে কোভিড পরিস্থিতি, আমি একদম ইতিহাস ঘাটার এত সময় নাই, কোভিড পরিস্থিতিতে দেখেন যেই লোকগুলো আজকে গ্রেফতার হয়েছে, শাহেদ বলেন, সাবরিনা বলেন, তারপর আপনার আরিফ বলেন, তারপর
আমিনুল বলেন, হ্যাঁ, শারমিন বলেন, প্রত্যেকটা লোক হয় আওয়ামী লীগের লোক অথবা আওয়ামী লীগের লোক দ্বারা ব্যাকড। যেমন শাহেদ আওয়ামী লীগের সদস্য হিসাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে, কোনোদিন আওয়ামী লীগের লোকজন প্রতিবাদ করে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বিয়েতে গেছে, বঙ্গভবনে গেছে, গণভবনে গেছে, এবং তাকে যখন বারবার আওয়ামী লীগের লোক হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে এসেছে, এবং সে তো ছিল আসলে আওয়ামী লীগের লোক, তার কমিটির মধ্যে তার নামের ক্রমিক নাম্বার সহ বিভিন্ন পত্রিকা ছাপিয়েছে, এবং অ্যাম্বাসেডর জমি স্বীকার করেছে যে উনি আওয়ামী লীগের একটা উপ কমিটির সদস্য ছিল। তারপর আপনার সাবরিনা সরাসরি দল করতো না, কিন্তু আমরা পত্রিকাতে পড়লাম তাকে কাজটা পাইয়ে দেওয়ার ব্যাপারে সরকারপন্থী যারা চিকিৎসক সংগঠন আছে সেই সমস্ত নেতাদের একটা ভূমিকা ছিল। এখন যখন একদল হয়ে যায় তখন এটার প্রভাবটা কোথায় পড়ে আমরা এই করোনা পরিস্থিতির মধ্যে আজকে মারাত্মকভাবে দেখতে পাচ্ছি। এখন আপনার এত বড় একটা ক্রাইসিস যে করোনা যাদের হয়েছে তাদের টেস্ট করা হবে কিভাবে, তাদের চিকিৎসা করা হবে কিভাবে, সেই জায়গাটাতেও কোনো দক্ষতা অভিজ্ঞতা এগুলি বিবেচ্য বিষয় হচ্ছে না। বিবেচ্য বিষয় হচ্ছে আপনি দল করেন কিনা। যে কারণে শাহেদের মতো একটা বিশ্ব বাটপার ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর চেয়ে সরকারের কাছে অনেক বেশি প্রিয় হয়েছিল, কাজ পেয়েছিল, জাফরুল্লাহ চৌধুরী পায় নাই, যে এত বড় মুক্তিযোদ্ধা ছিল। তো এগুলি আপনার হয় কি শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এইভাবে ভাগ করাটা হয় কি, এটা মিজান স্যার কেন করে আমি জানি না। শাহেদ কি মুক্তিযুদ্ধের পক্ষের লোক আর জাফরুল্লাহ চৌধুরী কি বিপক্ষের লোক? হাস্যকর ব্যাপার না? একটা ব্যাপার হচ্ছে কি যে আপনাকে দেখতে হবে দেশে রাজনীতি আছে নাকি, তারপর দেখতে হবে দেশে দুই দল আছে নাকি। দেশে রাজনীতিও নাই, দুই দলও নাই, এবং এটার প্রভাব কি ভয়ঙ্কর ভাবে পড়ছে সেটা আমরা করোনা পরিস্থিতিতে আরো প্রকট ভাবে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি বলেন যে বিএনপি আমলে কি দুর্নীতি ছিল না, বিএনপি আমলে কি আপনার এই ধরনের অঘটন ঘটতো না, অবশ্যই ঘটতো। কিন্তু আমি সবসময় একটা যে বিশ্বাস করি কি, যখন একটা ক্ষমতাসীন দলের মনে এই ভয় থাকে যে 5 বছর পর একটা সুষ্ঠু নির্বাচন হইতে পারে, নির্বাচন হইলে আমি হারবো, কারণ আমি অন্যায় অবিচার যদি বেশি করে আমি হারবো, তখন সে একটু রোয়েশ হয়ে অন্যায় করে। আর যার মধ্যে ভয় ভীতি থাকে না সে তো রোয়েশ হয়ে অন্যায় করবে না। এবং তখন হবে কি, এই ভয় ভীতি যখন না থাকে যে একটা মানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার কোনো চান্স নাই, এরকম একটা পরিস্থিতি যখন থাকে, তখন শাহেদের মতো বাটপাররা বা আপনার সাবরিনার মতো সুবিধাভোগীরা, তারপরে শারমিনের মতো আপনার বাটপাররা, তারা এসে ক্ষমতাসীন দলে সবার হয়। এবং আপনি দেখবেন সমস্ত জায়গাতে যেই লোকটাকে দেখা যাচ্ছে বাজে লোক, তার সাথে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের কানেকশন আছে। এই যে আপনার পাপুর কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের কানেকশন ছিল, আওয়ামী লীগের নির্বাচনী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে তার বিপক্ষে যেন নির্বাচনী ক্যাম্পেইন না করা হয়। তো এই পরিস্থিতিটা আপনার আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশে কখনো এরকম পরিস্থিতি ছিল না। বিশেষ করে 1990 সনের পর সত্যি সত্যি দুই দলের রাজনীতি ছিল। যখন দুই দলের রাজনীতি ছিল সত্যি সত্যি এবং একটা ভারসাম্যমূলক পরিস্থিতি ছিল, তখন অন্যান্য দলগুলা কিছুটা নিয়ামকের ভূমিকা পালন করতে পারতো। যেমন বাম দল নিয়ামকের ভূমিকা পালন করতে পারতো, নেগেটিভ অর্থে হলেও জামাত নিয়ামকের ভূমিকা পালন করতে পারতো, জাতীয় পার্টি নিয়ামকের ভূমিকা পালন করতে পারতো। এখন যখন রাজনীতিও থাকে না, দলও থাকে না, তখন একটা দল হয়ে দাঁড়ায়, তখন আপনার কারো কোনো অস্তিত্ব থাকে না। এই যে আপনি আজকে ধরেন মিজান স্যার, উনি যদি কোনো কারণে আওয়ামী লীগের সাথে ওনার সম্পর্ক খারাপ হয়, উনি পরের মুহূর্তে জগন্নাথ ইউনিভার্সিটি ভিসি থাকবেন না, উনি পরের মুহূর্তে অতলে তলিয়ে যাবেন। এরকম একটা পরিস্থিতি হবে কেন? স্যার তো একজন একাডেমিশিয়ান, ওনার তো একাডেমিক ক্রেডেনশিয়াল আছে, স্যার তো ভালো জায়গায় পড়াশোনা করেছে, সেটার আর কোনো রকম কোনো মূল্য থাকবে না। এই পরিস্থিতি আপনার ভয়াবহ, এবং এটা কত ভয়াবহ সেটা করোনা পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি ভাবে বুঝতে পারছি। আজকে যদি একটা দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যদি করোনা টেস্ট করার জন্য অনুমোদন দেওয়া হতো, তাহলে আজকে এই শাহেদদের হাতে আজকে এইভাবে আমাদের অপদস্থ হতো না, এইভাবে বিদেশে আমাদের লোকদেরকে ফেরত আসতে হতো না, এইভাবে বিশ্বের দুয়ার আমাদের কাছে বন্ধ হয়ে যেত না। সো আমার কথা হচ্ছে দেশে রাজনীতি পুনঃস্থাপন করতে হবে, এবং দেশে মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থা, একটা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবল সিস্টেম যখন আপনি রিইনস্টল করতে পারবেন, তখন অন্তত এখনকার চেয়ে ভালো পরিস্থিতি হবে, যেটা আমরা আওয়ামী লীগের প্রথম আমলে দেখেছি, শেখ হাসিনার প্রথম আমলে দেখেছি, এমনকি যেটা আমরা 2008 সনে শেখ হাসিনা যখন জিতে এসেছে তখনও দেখেছি। কিন্তু এরপরে যখন দুইটা অতি বিতর্কিত এবং অনেকের মনে ভুয়া নির্বাচন, অনেকের মধ্যে যে ভুয়া নির্বাচন হয়েছে 2014-18 সন, তারপর সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এই সংকটের সাথে কোনো কিছু তুলনীয় না। জি, ডক্টর মিজানুর রহমান। না, আমি আসিফ যে একেবারে এই সাহেদ সাবরিনা হাবিজাবি বিষয়গুলো যেগুলো নিয়ে আসছে, আমি এভাবে আপনার প্রশ্নের জবাব দিতে চাইনি। কিন্তু আপনার প্রশ্ন ছিল যে এই দুইটা রাজনৈতিক যে দল বা ধারা, এর বাইরে আমাদের রাজনৈতিক দলগুলো কেন দাঁড়াইতে পারছে না, সেটার রাজনীতি করা ছাড়াও কোনো নাগরিক কেন টিকতে পারবে না? মানে তার যদি মেধা থাকে, বুদ্ধি থাকে, তার যদি কর্মদক্ষতা থাকে।
সেটা 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 আমি বলছি। এটার সাথে এই যে দুইটা ধারায় বিভক্ত হয়ে যাওয়া, এটা নির্বাচনের সাথে কোনো সম্পর্কিত কোনো বিষয় না। আমি নির্বাচনটার মান নিয়ে তো আমি কোনো আলোচনাই করতে চাই না। নির্বাচনটা কিভাবে আরো ভালো হতে পারতো, আরো সুন্দর হতে পারতো, সেগুলো নিয়ে অনেক কথাবার্তাই আছে। কিন্তু আমি যেটা বলছি, যখনই বাংলাদেশে নির্বাচন আসে, যদি নির্বাচন হিস্ট্রি গুলো আপনি দেখেন, তখন কিন্তু যেটা দাঁড়ায় আওয়ামী লীগ এবং তার সাথে কয়েকটা দল থাকে, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আওয়ামী লীগের বিপক্ষ দল হিসেবে দাঁড়ায়। এবং সেখানে পোলারাইজেশনটা ওইভাবেই হয় যে যারা একেবারে যেটা মুসলিম লীগ ঘরানা জাতীয় যেগুলা, অর্থাৎ ধর্মাশ্রয়ী অথবা এর কাছাকাছি ভাবধারার যে লোকগুলো থাকে, এবং অতি অতি বাম, যারা ঘুরতে ঘুরতে বামের দিক বেশি ঘুরলে ডান দিকে চলে যায়, এই লোকগুলোর একটা সমাবেশ ঘটে একদিকে, আর আরেক দিকে ওই আওয়ামী লীগ এবং তার এটা আমি বলতে গিয়ে এই কথাটা বলছি। আর এখন আসেন যেটা বলছেন আপনি, যে বিভিন্ন কাজে কর্মে অথবা বক্তব্যে, রাজনীতিতে আলাদা স্বাতন্ত্র্য বজায় রেখে কেউ অনেক কিছু কেউ করতে পারছে না। এটা কালচারটা এরকম। এটা আমাদের দেশে এটা এই কয়েকদিনের মধ্যেই যেটা হয়ে গেছে, এই কয়েক বছরের মধ্যে হয়ে গেছে, ঘটনাটা এরকম ঘটেনি। এই শাহেদ সাবরিনা, যেগুলো আমি নিয়ে কথা বলতে চাই না, সে এগুলো নিয়ে আজকে 1 মাস যাবত এগুলো আলোচনা হচ্ছে। আমি বলছি এই সোসাইটিটাই এমন ভাবে গড়ে উঠছে, যেখানে আসলে ওই আমি যেটা শুরুতেই বলছিলাম, যে প্রত্যেকটা লোকের একটা আইডেন্টিটি একটা বিষয় কিন্তু দাঁড়িয়ে গেছে, যে এবং আইডেন্টিটি কি করে, এটা তো ভালো মানুষ অবশ্যই রাজনীতিতে আছে, ভালো মানুষরা রাজনীতি করে, কিন্তু বিভিন্ন সুবিধা নেয়ার জন্য বিভিন্ন লোকজন তারা রাজনীতির উপর আসে ভর করে এই অর্থে যে তারা যখন দেখে যে রাজনৈতিক একটা পরিচয় অথবা রাজনৈতিক একটা অবস্থান তাকে কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয়, তখন কিন্তু আইসা যেই দলটা ক্ষমতাসীন থাকে, এখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সাথে এসে শাহেদরা ভোট করছে। কিন্তু একইভাবে বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপিরও এরকম প্রচুর লোকের নাম আমি বলতে পারবো, যে আইসা বিএনপির উপর ভর করে বিভিন্ন ধরনের সুযোগ। এটা হলো একটা একটা সংস্কৃতির অংশ, কালচারের অংশ, অপসংস্কৃতি, যে মানুষ এসে রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সুযোগ সুবিধাগুলো নেয়ার জন্য তারা ভর করে। আর যেটা বলছেন যে আমাদের রাজনীতিক যদি এই আশ্রয় যেটা এটা যদি না পেত, তাইলে হয়তো এই দুর্নীতি আলাদা করে আমাদের হয়তো এত আলোচনা করা লাগতো না। কারণ দুর্নীতিগুলো অনেকগুলো না, বেশিরভাগ বড় দুর্নীতিগুলো রাজনৈতিক ছত্রছায়ায় এবং রাজনৈতিক কোনো একটা পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু হতে পারে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই যে শাহেদ সাবরিনা বলেন, যাই বলেন না কেন, তাদের যে আবার একটা শাস্তির আওতায় নিয়ে আসা এবং তাদেরকে অ্যারেস্ট করা, এটাও কিন্তু ওই রাজনীতি থেকে সবকিছুকে আলাদা করে বিভিন্ন মতামতকে যেরকম আমরা গুরুত্ব দিব, দেশের অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন এবং পরিচালনার ক্ষেত্রেও রাজনীতিকে সম্পূর্ণ বিযুক্ত করে যদি আমরা করতে পারতাম, তাহলে খুব ভালো হতো। যেটা আমার অত্যন্ত স্নেহভাজন আসিফ নজরুল যেটা বলল, যে আমি যদি এখন সরকারের যে দল, সেই দলের বিরুদ্ধাচরণ করি অথবা ওই দলের আনুগত্য ত্যাগ করি, তাইলে আমি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকতে পারবো কিনা। আমি তো বলি, প্রথমত হচ্ছে এরকম অবস্থায় থাকা উচিত না। বিশ্ববিদ্যালয় চালানোর জন্য একটা মিনিমাম রাজনৈতিক সক্ষমতা থাকা অথবা প্রভাব না থাকলে বিশ্ববিদ্যালয় না, কোনো প্রতিষ্ঠানই চালানো যাবে না। কারণ সে যদি যথেষ্ট শক্তিশালী না হয়, যে রাজনৈতিক সাঙ্গ পাঙ্গ অথবা রাজনৈতিক যে পক্ষগুলো আছে, তারা এসে যে ধরনের চাপ সৃষ্টি করে প্রশাসনের উপরে, সেটা প্রতিহত করার মতো রাজনৈতিক ক্ষমতা যদি তার না থাকে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান চালানো যাবে না। সেটা কোনোভাবেই সম্ভব না। একই অবস্থা আমি মনে করি ওই প্রশাসনের ক্ষেত্রেও, যে যেই লোকটাকে এখন মহাপরিচালক হিসাবে নিয়োগ, কিন্তু ব্যবস্থাটা ঠিকঠাক থাকলে তো এই এক্সট্রা চাপটা নিতে হয় না, এবং সেখানে আবার রাজনৈতিক আশ্রয়ের বা প্রশ্রয়েরও দরকার পড়ে না, আপনি যদি সিস্টেমটা ডেভেলপ করেন দেশে। ব্যবস্থাটা যদি পারফেক্ট থাকতো, ব্যবস্থাটা যদি এমন হতো, আমরা ব্যবস্থা উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছি না কেন? মানে সমাজটাকে ঠিকঠাক করা, স্বচ্ছতা, জবাবদিহিতা
নিশ্চিত করা, সেই জায়গাগুলো প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি না কেন? সেটার জন্য যে কালচারটা দরকার ছিল, যে সংস্কৃতিটা দরকার ছিল, সেটা তো আমরা আসলে পাইনি। আমাদের এখানে তদবির অথবা দল দলকে ধরে উপরের দিকে যাওয়া, এই কালচারটা কিন্তু, অথবা যাকে তাকে এখান থেকে এনে সেখানে বসিয়ে দেওয়ার কালচারটা কিন্তু একদম সামরিক শাসকদের 20-22 বছর থেকে আরম্ভ করে যে কন্টিনিউটি, সেটা রয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যিনি হলেন, তো ওনাকে ওই পরিমাণ রাজনৈতিক ক্ষমতা ওনার কাছে থাকতে হবে, যাতে বাইরের যে রাজনৈতিক চাপগুলো, যেটা আজকে স্বাস্থ্যমন্ত্রী সাহেব বলছেন যে বাইরের যে ইন্টারভেনশন গুলো হয়, সেই ইন্টারভেনশন গুলো সাস্টেন করার মতন একটা ক্ষমতা কিন্তু ওনার থাকা লাগবে। মানে একটা লোক বড় একটা প্রশাসনে গেলে শুধু সে যোগ্য হবে, উনি একাডেমিক দিক থেকে সাউন্ড হবেন, অথবা ম্যানেজমেন্টও খুব ভালো বোঝেন। আমি এখন মনে করি আর কি, এইটার সাথে কিন্তু ওই আরেকটা পলিটিক্সটা যুক্ত না হলে, অর্থাৎ উইদাউট মানে পলিটিক্যাল স্ট্যান্ড আপনি সাস্টেন করতে পারবেন না। সেজন্য আমি বলছি যে যখনই যে পদে যে যাবে, সে যেন ওই পরিমাণ যোগ্যতা সম্পন্ন, অথবা আমি যদি ইয়াটা বলি যে ক্ষমতা সম্পন্ন, আর যদি আপনি খুব একটু নেগেটিভলি বলেন, দাপুটে এরকম লোক যদি আপনি না বসাতে পারেন, তাহলে কিন্তু সবাই মিলে তার উপর দাপট দেখাবে। এই কথাটা আমাদের কালচারে চলে আসছে। এটার থেকে যদি আমরা বিযুক্ত হতে পারতাম, তাহলে খুব ভালো হতো। জি, আমি কথা বলি জিল্লু। জি, আচ্ছা, আমি স্যার যেটা বলেছে সত্যি, কিন্তু এটা একটা খুব কুৎসিত সত্যি। কারণ পৃথিবীতে কোনো দেশের ইউনিভার্সিটিতে, এমনকি ভারত পাকিস্তানের মতো ইউনিভার্সিটিতে এত দলীয়করণের ভিত্তিতে উপাচার্য নিয়োগ করতে হয় না। স্যার যেটা বলেছে এটা সত্যি। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে দলকে কন্ট্রোল করতে পারবে, আওয়ামী লীগ আমলে যে ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারবে, এখন অবস্থা ওই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এবং এটা একটা কুৎসিত সত্যি। এই কুৎসিত অবস্থা নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান কোথাও নাই। এই দেশকে আমরা রাজনীতিকরণ করতে করতে কোথায় নিয়ে গেছি, স্যারের এই সহজ স্বীকারোক্তি, সেটা পার্থক্য আছে। আমি নাম ধরে বলি, আজকে যখন আজাদ চৌধুরী স্যার ভিসি ছিলেন, তখন কিন্তু উনি অন্যভাবে চালাতেন, আর অন্যান্য উপাচার্যরা অন্যভাবে চালায়। আবার যখন এস এম ফায়েজ উপাচার্য ছিলেন, অবশ্যই উনি বিএনপির আমলে উপাচার্য হয়েছেন, কিন্তু উনি বিএনপির দাস ছিলেন না। মিজান স্যার আছে, উনি বলবেন। এবং আবার বিএনপি আমলে যারা উপাচার্য ছিলেন, কেউ কেউ আবার বিএনপির দাসও ছিল। আওয়ামী লীগ আমলে এখন আজকে এটা এই পরিস্থিতির মধ্যে থেকেও কিছু কিছু উপাচার্য ডিফারেন্স আনার চেষ্টা করেন। আমি যেমন মিজান স্যার সম্পর্কে শুনেছি, উনি উনার ইউনিভার্সিটিতে অন্য সংগঠনের প্রতি অত্যাচার হইতে দেন না, আমি যেটুকু শুনেছি। এখন হয়তো উনার দাপটটা আছে দেখে উনি দেন না, কিন্তু আমার কথা হচ্ছে এই পরিস্থিতিটা হবে কেন? কেন একটা বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্যকে মাথা ঘামাতে হবে যে কে কাকে মারলো? এটা মাথা ঘামানোর দায়িত্ব তো পুলিশের। ক্ষমতাসীন ছাত্র সংগঠন যদি কোনো অরাজকতা করে, পুলিশ তাকে গ্রেফতার করে ধরে নিয়ে যাবে, কারণ সে তার নাগরিক। ইউনিভার্সিটি তো বিশ্ববিদ্যালয়ের অংশ। আজকে আমরা এমন পরিস্থিতি তৈরি করেছি কেন, যেখানে স্যারের ভাষায় উপাচার্যকেও দাপটে হইতে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, তাকে দাপটে হইতে হবে যেন সাচিব কন্ট্রোল করতে পারে। এই পরিস্থিতি আমরা কেন সৃষ্টি করেছি? এখন সবকিছুতে স্যারের কথা অনেক সুন্দর, কিন্তু সবকিছুতে আপনি সামরিক শাসন ডেকে আনেন না। এই পরিস্থিতি তো বঙ্গবন্ধু আমলে বাকশাল কায়েমের মধ্যে দিয়ে একদম এক দল কায়েম করেছিলেন উনি, সমস্ত দলই নিষিদ্ধ করে দিয়েছিলেন। স্যার সবকিছুতে যদি শুধু সামরিক শাসন বলেন, সামরিক শাসন অনেক খারাপ, কিন্তু এই যে একদলীয় দৃষ্টিভঙ্গি, এর তো সৃষ্টি হয়েছে 1974 সনে। এটা তো আমরা অস্বীকার করতে পারি না। বাংলাদেশের ইতিহাস একদলীয় শাসনের বা সমস্ত কিছু আমার গ্রিপে থাকবে, এটা শুরু 1974, এটা 75-এ না। আমি একটা কথা বলতে চাই, বাকশাল কিন্তু 75 হয়েছে, বাকশাল 75-এ, 74-এ নয়। আচ্ছা সরি, 75-এ হয়েছে, মানে বঙ্গবন্ধু আমলে। 75-এ বঙ্গবন্ধু আমলে। আমি একটা জিনিস বলতে চাই জিল্লুর, এই যে আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে কিছু লোক যদি দল নিরপেক্ষ থাকতে চায়, তাহলে তার সমাজে কি অবস্থান হয়। দেখেন, আজকে মিজান স্যার আমার ইউনিভার্সিটির টিচার। মিজান স্যারকে আপনি জিজ্ঞেস করেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা সাদা দলের নির্বাচন হয়েছে, বিএনপি পন্থী নির্বাচন হয়েছে, একটা নির্বাচনে আমি পার্টিসিপেট করেছি কিনা। আজকে জিল্লুর তো অনেক বড় সাংবাদিক। জিল্লুরা, আমি কি কোনোদিন বিএনপি আমলে কোনোদিন কোনো সচিবালয়ে গিয়েছিলাম? বিএনপি আমলে কি আমি কোনোদিন কোনো হাওয়া ভবনে গিয়েছিলাম? এগুলো তো আমি প্রকাশ্যে টেলিভিশনে অনেকবার চ্যালেঞ্জ করেছি যে রাষ্ট্রের তো গোয়েন্দা আছে, একটা তথ্য বের করুক। জীবনে কোনোদিন বিএনপি যতবার ক্ষমতা ছিল, একবার আমি সচিবালয়ে যাই নাই, হাওয়া ভবনে যাই নাই, বঙ্গভবনে যাই নাই, কোনো মন্ত্রীর সাথে আমার কোনো ছবি পাবেন না। চ্যালেঞ্জ করলাম,
চ্যালেঞ্জ। মন্ত্রীর সাথে, বিএনপির কোনো মন্ত্রীর সাথেই আমাকে ছবি পাবেন না, মন্ত্রী থাকা অবস্থায়। পরবর্তীকালে বিরোধী দলের রাজনীতি যখন ওনারা করেছেন, কোনো সভা সমাবেশে দেখা হয়েছে, তারপরও দেখবেন একদল লোক ব্র্যান্ড করার চেষ্টা করবে, সে হচ্ছে বিএনপি। একদল লোক জিল্লুরকে ব্র্যান্ড করার চেষ্টা করবে, সে আওয়ামী লীগ। একদল ব্র্যান্ড করার চেষ্টা করবে, সে বিএনপি। এই যে স্যার ক্রাইসিসটা হয়েছে, এটা কেন হয়েছে জানেন? আপনার মতো আপনি তো রাগঢাকহীন ভাবে আওয়ামী লীগ করেন, আর কিছু লোক তো আছে ছেচর টাইপের, আওয়ামী লীগ ক্ষমতা এসেছে দেখে আওয়ামী লীগ করে, বা আওয়ামী লীগকে ইউজ করার জন্য আওয়ামী লীগ করে। এই সমস্ত লোকরা সবচেয়ে খারাপ। এরা করে কি, আমার বা জিল্লুর টাইপের লোকরা, তারা যেহেতু খারাপ, আমাদের উপর যদি একটা কালিমা না দেয়, তাহলে তো তাদেরকে আমরা এক্সপোজ করতে পারবো, তাহলে তাদের মনে শান্তি হয় না। এই যে নিরন্তর আক্রমণ, সে হচ্ছে প্রো বিএনপি, সে হচ্ছে বিএনপির লোক, সে হচ্ছে আওয়ামী লীগ, সে হচ্ছে আওয়ামী লীগ লোক। আরে বেটা, তথ্য দেখা না যে এত বছর ক্ষমতায় ছিল কোন মন্ত্রী ওখানে আসিফ নজরুল গেছে কিনা, কোন দলের প্রোগ্রামে আসিফ নজরুল গিয়েছে কিনা, এগুলি তথ্য দেখাবে না। তথ্য নাই, তত্ত্ব নাই, ব্যাখ্যা নাই, খালি গালাগালি। এই ট্রেনটা আমিও যাই নাই, আমারও সচিবালয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই, আমার কোনো দলের অনুষ্ঠানে যাওয়ার, ইফতার পার্টিতে যাওয়ারও রেকর্ড নেই আমার। এবং আরেকটা কথা বলি জিতুর, আমরা যখন সাংবাদিকতা শুরু করি, যারা আমাদের কাছে সাংবাদিকতা শিখেছে, যারা আমাদের পিছনে ঘুরতে ঘুরতে জুতার তলি ক্ষয় করে ফেলেছে, যারা আমাকে এক নজর দেখার জন্য বিচিত্র অফিসে যেত, সেই সমস্ত সাংবাদিকরা শত শত কোটি টাকার মালিক হয়েছে। আর এই ঢাকা শহরে আমার একটা বাসা নাই কোথাও, আমার ইনহেরিটেড মার প্রপার্টি ছাড়া আমার একটা বাসা নাই কোথাও। আমি যে গাড়িতে চড়ি সেটা নিয়ে ওই যারা কোটি কোটি পতি হয়েছে সাংবাদিক, তারা হাসাহাসি করে যে আপনি এত বোকা, আপনি কিছুই করতে পারলেন না। আমাদের মতো লোকদের উপর ব্লেম দেয়, কারণ এই সমস্ত কুৎসিত একটা প্রবণতা সমাজে এত স্ট্রংলি দাঁড়িয়েছে যে মানুষ এখন বিশ্বাসই করতে পারে না যে একটা লোকের ক্ষমতা আছে, অ্যাক্সেস টু পাওয়ার আছে, চাইলেই সে যে কোনো কারো থেকে যে কোনো সুবিধা নিতে পারতো, সে নিচ্ছে না, এটাই বিশ্বাস করতে চায় না। এবং আমি আজকে মিজান স্যার আছে, আমি খুব প্রিয় স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বিএনপি যতবার ক্ষমতা ছিল, আপনি জানেন ফায়াজ স্যার আমাকে কত আদর করে, এমাজুদ্দিন স্যার আমাকে কত আদর করতো। স্যার জীবনে কোনোদিন আমি কোনো ইলেকশনে দাঁড়িয়েছি স্যার? জীবনে আপনি আমাকে কোনোদিন সাদা দলের মিটিং এ দেখেছেন স্যার? তো এইটা তো স্যার আছে, এটি তো আসিফ নজরুল এখন একটা কঠিন বাস্তবতা। হয়তো সংবাদ মাধ্যমেও দুর্নীতি আছে, টকশোতে গেলেও হয়তো কোথাও কোথাও টাকা পয়সা দিয়ে যেতে হয় কিনা আমি জানি না, কারণ আমার তো খুব বাইরে যোগাযোগ বেশি নেই। কিন্তু অভিযোগ তো অনেকে তো বলেন, এটাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু সবকিছু অবারিত, যে তৃতীয় মাত্রায় আসতে হলে হয়তো টাকা দিয়ে আসতে হয়। সেই প্রচারণা তো আছে। আপনি এখানে সেটা তো করবে ওই বাদী লোকগুলা, সেটা দিলু, সেটা করে দুই লোক। মিজান স্যার আমাদের একটু ফ্লোর দেন, সেটা করবে দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক যারা হয়তো বিভিন্ন জায়গায় টাকা দিয়ে গিয়েছে, আপনার প্রোগ্রামে টাকা দিয়ে আসতে পারে না, এই জন্য তাদের হার্ট বার্নিং আছে। আরেক শ্রেণীর লোক করবে যারা নিজেরাই টাকা খেয়ে প্রোগ্রাম করতো, তারা করবে। আরেক শ্রেণীর লোক করে ঈর্ষাবশত করে, না জেনে শুনে করবে। আমি জীবনে কখনো শুনি নাই জিল্লুরের প্রোগ্রামে টাকা দিয়ে আসতে হয়, আমি জীবনে আসি নাই, মিজান স্যার কখনো আসে নাই, বরং আমরা টাকা পাই। এই তিন শ্রেণীর লোক আপনার বিরুদ্ধে লেগে থাকবে। শাহেদ কেন তৃতীয় মাত্রায়, মানে শাহেদ কিভাবে আসলো? নিশ্চয়ই শাহেদ টাকা দিয়ে এসছে, এই প্রশ্ন। শাহেদ কেন আসছে প্রশ্ন করার আগে আরো কয়েকটা প্রশ্ন করতে হবে। শাহেদ কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মেয়ের বিয়েতে গেল? শাহেদ কিভাবে গণভবনে গেল, বঙ্গভবনে গেল? এখন জিল্লুর, আপনি যদি গণভবন বঙ্গভবনে যায় শাহেদকে দেখেন, সে বলতেছে সে আওয়ামী লীগ। আমি গণভবন বঙ্গভবনে আমার যাওয়ার খুব একটা সুযোগ হয় না, দাওয়াত পাই না, দাওয়াত লাগে, আমরা দাওয়াত পাই না। না, এই কনফিউজিং চিত্রগুলো তো পলিটিক্যাল পার্টি দিয়েছে। আমি জাস্ট বলতে চাই কি, জিল্লুর, সমাজে যখন 10টা লোকের মধ্যে 7টা লোক নষ্ট হয়ে যায়, তখন বাকি 3টা লোককে 7টা লোক দেখানোর চেষ্টা করে যে ওরাও নষ্ট। আবার কিছু লোক নিজেই ভুল বোঝে, 7 জন যখন নষ্ট তখন এই 3 জনও বোধহয় নষ্ট। মিজান স্যার হয়তো আমাদের এই কষ্টটা একটু বুঝবেন, কারণ আপনি চোখের সামনে থেকে দেখেছেন, আপনি আমাকে দেখেছেন, আপনি জিল্লুরকেও দেখেছেন, যে ব্র্যান্ডিং করার একটা চেষ্টা, যে কোনো না কোনো দলের সাথে ট্যাগ দিতে হবে, বক্তব্যে কোনো উত্তর না দিতে পেরে। না, আপনার তো একটা সুবিধা, প্রফেসর মিজানুর রহমানের কাছে হচ্ছে, আপনার তো একটা সুবিধা হচ্ছে আপনাকে একদিকে ফেলে, আর আমার অসুবিধা হচ্ছে আমাকে সরকারেরও দালাল বলা হয়, বিএনপির দালালও বলে, জামাতেরও দালালও বলে, আর্মির দালালও বলে, ইন্ডিয়ার দালাল, আমেরিকার দালাল। আমি মানে দালালি আমার নামের সঙ্গে অনেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিতে চাইছেন। যে অধ্যাপক মিজানুর রহমান, না এটা আমি জানি না, অথবা আমাদের আসিফ নজরুল রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক পদ পদবি আমার আপনাদের সম্বন্ধে আমার জানা নাই কিছু আছে কিনা। আমি আজকে যেটা বলি যে আমি আরো 25 বছর আগের থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের 1 নম্বর মেম্বার। কিন্তু আপনি জানেন আমি এই বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার যখন ছিলাম,
একান্ত এই অফিসিয়াল মিটিং এর বাইরে আর কোনোদিন সচিবালয়ে কোনো কাজে যায়নি আমি, এবং যাওয়ার দরকার হয়নি। বা এটা মানে আজকে যদি এরকম টকশোটা ব্যক্তিগত কৈফিয়তের জায়গায় চলে যায় তাহলে তো আর আমি বলছি যে এটা কারো একটা ক্ষমতা থাকলেই যে এটাকে ব্যবহার করে ফেলতে হবে, আর আরেকজনের ক্ষমতা নাই বলে সে একবারে তাকে কোনো পাত্তাই দেওয়া হবে না, এই কোনোটাই আসলে ঠিক না। আমি কেউ বলুক যে আমি কোনোদিন কোনো মন্ত্রণালয়ে একান্ত যদি না, না, অফিসিয়াল মিটিং এ ডাকা হয়, আপনার তো আমি যাওয়াটা সদস্য, স্বাভাবিক, আমি আপনার তো যাওয়া স্বাভাবিক, কারণ আপনি একটা অফিসিয়াল পজিশন হোল্ড করেন, সো আপনার না, তো আমি বলছি আর কি। তারপরেও এর বাইরে কোনোদিনই যাওয়া হয় নাই। আর আসিফুল এখানে আছে বিশ্ববিদ্যালয়ে বা আমার ব্যক্তিগত জীবনে আমার যে চাল, আমার যে চলন এবং আমার যে কানেকশন, আমি বরং জানি না এই কথাগুলো আসছে হয়তো একটা দুটা বাটপার কারণ ধরা পড়ার শায়দ আসলে আমি যেটা বলবো এটা মানে সবাইকে দোষারোপ করে অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আসলে আমরা সবাই আসলে বোকা ছিলাম একেবারে। জিল্লুর, আপনিও এটা দায়িত্ব স্বীকার করেন কিছুটা, কারণ এরকম একটা বাটপার যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বাটপারিকে, আমরা কেউই বুঝতে না, পারলাম না। আমি আমি পুলিশ আমি গোয়েন্দা আমি আমি প্রফেসর রহমান জাস্ট একটু একাডেমিক আলোচনা, এখানে আসিফ নজরুল যেহেতু আছে, যদিও তিনি আইনের শিক্ষক, কিন্তু তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতা করেছেন এবং তিনি লেখালেখি করেন, আপনিও করেন। আমি একটু প্রশ্ন করতে চাই যে সাংবাদিকের সঙ্গে, একজন ভালো সাংবাদিকের সঙ্গে চোর, বাটপার, খুনি সবারই তো সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক মানে কাজের সূত্র ধরে। আমি কেন একজন খুনির ইন্টারভিউ করতে পারবো না? আমি কেন একজন বাটপারকে না, আমার সংবাদ মাধ্যমে স্থান দিতে পারবো না যদি না আমি তাকে প্রমোট না, করি? না, না, আমি আমি সেটা মানে বলছি না। হুম, আপনি কেউ, ইন্টারভিউ করবেন কি, মানে আপনি তো বঙ্গবন্ধু হত্যাকারীর ইন্টারভিউ হ্যাঁ, নিয়েছেন, আমি এগুলো আমার আমি বলি অনুষ্ঠানে বলেছি সাংবাদিক যে আমি যদি করতে আজকে পারেন আরেকজনকে পাই, আমি যদি আজকে না। আরেকজনকে পাই, আমি তার ইন্টারভিউ করার চেষ্টা করবো, কিন্তু দেখবার বিষয় যে না, আমি কি তাকে নির্দোষ প্রমাণিত করবার চেষ্টা করলাম কিনা। অনেকে সমালোচনা করেন সেই না, ইন্টারভিউতে কেউ দেখেনি নাই। আমি যে ইন্টারভিউ করেছিলাম না, সেটা না না দেখেই প্রশ্ন করছেন যে আচ্ছা, সেটা সেটা আচ্ছা, সেটা আমি দেখেছি, আপনার বক্তব্য আমি শুনেছি। আমি যেটা বলতে চাচ্ছি জি, এই না, আপনিও এই যে আপনিও এক সাহেব, পঞ্চমাংশ দেখেছেন স্যার, এক পঞ্চমাংশ, কারণ চারটা অংশ প্রচারিতই হয়নি। আচ্ছা, আমি যেটা বলছি শাহেদ আসলে আপনি ঠিক আছে, সে রাজনৈতিক দল, ক্ষমতা, প্রশাসন এগুলোর সাথে ছবি উঠালো। আরে প্রফেসর আনিসুজ্জামান স্যারের সাথেও ছবি উঠেছে সে, অর্থাৎ কাউকে সে বাদ দেয়নি। সে মানে যেখানে প্রণব মানে মুখার্জির বেডরুমে, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বেডরুম পর্যন্ত গেছে। হচ্ছে ও এই বাটপাড়িটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যেটা মানে আমাদের যারা আমি বলি পুলিশের একদম টপোস অফিসার যারা আন্তর্জাতিক ভাবে টেরোরিস্টদেরকে বিপক্ষে গোয়েন্দাগিরি করে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এরকম পুলিশের অফিসারের সাথেও তার ছবি উঠে গেছে। অর্থাৎ এটা সে যেখানে নিয়ে গেছিল, আমি এটা মনে করি এই যে ছবি যাদের সাথে উঠেছে সবাই তাকে প্রশ্রয় দিচ্ছে, তাকে নিয়ে আসছে, এটা না। আর টাকা দিয়ে যে টকশো হয় কিনা আমি জানি না, বরং আমি প্রত্যেক বছর আমার ইনকাম ট্যাক্স ফাইলের মধ্যে প্রায় 2 লক্ষ টাকা দেখাই যে টকশো এবং অন্যান্য সভা সমিতির অনারারিয়াম বাবদ। এটা আমি বরং আমার একটা সোর্স অফ ইনকামই বলতে পারি, এটা ভালো ইনকাম। কারণ নিয়মিতভাবে টকশো করলে দেখা যায় মাসে 40-50 হাজার টাকা পর্যন্ত এই টকশো থেকে পাওয়া যায়। আর এর জন্য টাকা খরচ করতে হয় এটা জানি। অবশ্য এখন এই আপনারা যে প্রযুক্তির কারণে যে টকশো হচ্ছে গত 4-5 মাস যাবত, সেখানে হয়তো টকশো যারা আমরা করি তারা হয়তো আসিফ নজরুলদারিরা বঞ্চিত হচ্ছে। এটা এটা তো আমাদের জানি না নাকি পরে দিবি কিনা এটা টাকা পয়সা, আমি সেটাও জানি না। আমার মনে হয় এই অনেক সময় জি, এই একটা বিষয় প্রশ্ন করলাম। আর বরং অন্য কোনো যদি জরুরি বিষয় থাকে আমাদের সেগুলো নিয়ে বোধ হয়, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়াতে এইসব বাটপারি টাটপারি চোর বাটপারি যেগুলো এখন বিচারাধীন আছে এবং ধরা হয়েছে এবং আরো ধরবে, সেই এগুলো নিয়ে আপনি আপনি আলোচনা কি আপনি কি বরং আপনি কি মোটামুটি নিশ্চিত কিনা যাদেরকে ধরা হয়েছে এই বাটপাড়ির অভিযোগে, দুর্নীতির অভিযোগে, বেশ কিছু শাহেদ, শারমিন, সাবরিনা, এদের বিচার হবে কিনা শেষ পর্যন্ত? কারণ অনেকেই এরকম আশঙ্কা প্রকাশ করছেন যে এদেরকে না, কিছুদিন পরে হয়তো ছেড়ে দিতে হবে। আশঙ্কা আশঙ্কা করার কিছু নাই। বিচার যে হয় না তাই না, এখানে আমাদের আইনের অধ্যাপকই আছেন। আপনি দেখেন প্রত্যেকদিন যখন কোর্ট চালু ছিল প্রত্যেকদিন 3 জন 4 জন 5 জন করে বিভিন্ন দায়রা জজ ফাঁসি দিচ্ছে বিভিন্ন অপকর্মের জন্য, খুনের জন্য, ধর্ষণের জন্য। কিন্তু এইগুলো ওই বিচার যখন হয় তখন আর খবরটা আসে না। বিচার যে হয় না বাংলাদেশে তা না, তাইলে জেলখানার মধ্যে এত লোক কেন? জেলখানায় তো সবাই বিচারাধীন না, বিচারে সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা তো প্রচুর। তো সেটা বিচার হয় না এটা বলা যাবে না। আর আমার ধারণা
এরকম যে এত সেনসিটিভ কেস, অর্থাৎ যার কারণে আমরা এখন জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আমরা একটা দুর্দশার মধ্যে পড়ে গেছি, স্বীকার করতেই হবে যে আমাদের যে সার্টিফিকেট জাল করা, বিশেষ করে মেডিকেলে কোভিড পজিটিভ সংক্রান্ত যে বিড়ম্বনায় আমরা পড়লাম, এটার জন্য যে আমাদের ক্ষতিটা হলো, তো এটার জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি তার হবে বলে আমি মনে করি। আর এর বাইরেও যারা তার সাথে সম্পৃক্ত এবং এরকম অব্যবস্থাপনা এবং জালিয়াতি সাথে সংশ্লিষ্ট যারা আছে, আরো বেশ কয়েকটা হাসপাতাল ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, তাদেরকে ধরা হয়েছে, এবং আমি মনে করি যে এগুলোকে একটা স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করলে অন্তত এই যে মেডিকেলের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, সেগুলো দিয়ে অনেকে হয়তো ডক্টর হয়ে গেছেন, সেগুলোর কি হবে? সেগুলো কিন্তু এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 37 জন ছাত্রকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। সেগুলো ডাক্তার হোক যাই হোক, তার সে যেই পদেই যাক না কেন, যদি সুনির্দিষ্ট করে প্রমাণ করা হয় যে সে এরকম জালিয়াতি করে ভর্তি হয়েছিল, সে যত ভালো ছাত্রই হোক আর এখন যত বড় ডাক্তার হোক, তার সার্টিফিকেট বাতিল করা, অন্তত মিনিমাম এটা করা উচিত। তার এই এমবিবিএস যে সার্টিফিকেট, এটা প্রত্যাহার করা উচিত, যে সে আর এমবিবিএস না। এটা যত পেইনফুল হোক না কেন, এটা আমাদের হয়তো দেখা গেল যে সেই যে ছাত্রটা 4-5 বছর 7 বছর আগে ভর্তি হয়েছিল, এখন হয়তো সে কোথাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে, ভালো সার্জন হয়ে গেছে, এরকম হয়তো একটা ক্ষতি আমাদের হবেও। কারণ বিশ্ববিদ্যালয়ে যারা বা মেডিকেল কলেজে যারা ভর্তি হয়, হতে পারে না, এদের মধ্যে মেধার পার্থক্য কিন্তু অতি অল্পই থাকে, কিন্তু অতি লোভী কিছু গার্ডিয়ান। কারণ যেই ছাত্ররা উচ্চ মাধ্যমিক মাত্র পাশ করে, সে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা যে চুক্তিবদ্ধ হয়ে ভর্তি হওয়া, এটা কিন্তু ওই ছাত্রের দোষ না, ওই অভিভাবক অর্থাৎ তার মা বাবা, তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত। কারণ অ্যাডমিশন টেস্টের সময় আমরা দেখি তো, বা ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষার সময় এই কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতিবাজ অথবা যারা প্রশ্নপত্র আউট করে অথবা এর থেকে বেনিফিট পেতে চায়, ইভেন কিছু পরীক্ষক, হলের যারা দায়িত্বে থাকে কর্তৃপক্ষ, তারা কিন্তু অপকর্ম করে। কিন্তু একই সাথে সাথে আপনাকে স্বীকার করতে হবে, এই অভিভাবকগুলো ছাত্র পরীক্ষা দিতেছে তার জন্য দোয়া করে না করে সারা রাত্র হোয়াটসঅ্যাপে প্রশ্ন খুঁজে বেড়ায় মা। ইভেন ক্লাস 5 বা 6 এর বৃত্তি পরীক্ষার সময় যে মা হোয়াটসঅ্যাপে প্রশ্ন খুঁজে করে বেড়ায়, তাদেরকেও সামাজিকভাবে চিহ্নিত করার দরকার, যে কোন মা বাবা এই টাকাটা দিত, এবং তাদেরকে অন্তত সামাজিকভাবে হলেও আমাদেরকে একটা আলাদা করে স্টিগমা দেওয়ার দরকার। যে মূল্যবোধের সংকট কোথায় গিয়ে দাঁড়িয়েছে, অধ্যাপক আসিফ নজরুল। আচ্ছা, আমি বললাম কি যে এই যে আপনার, আমি স্যারের সাথে একমত। শাহেদের ব্যাপারটা পত্রিকাতে যেভাবে এসছে, সাবরিনার ব্যাপারটা যেভাবে আসছে, এদের হয়তো শাস্তি হবে। কিন্তু আমার এখানে 3টা প্রশ্ন আছে, যেটা আমি আইনের অধ্যাপক না, আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই। 1 নাম্বার হচ্ছে যে শাহেদের ঘটনা পত্র পত্রিকায় আসার পর এবং বিদেশে আমরা এইভাবে অপদস্থ হওয়ার পরে তাদের বিরুদ্ধে অভিযানগুলা এত ব্যাপকভাবে শুরু হয়েছে। এই অভিযানগুলা স্বয়ংক্রিয়ভাবে কেন হয় না? যেমন স্যার বলেছে যে শাহেদ অনেকের সাথে ছবি তুলেছে, অনেকে হয়তো বুঝে নাই, কিন্তু শাহেদের বিরুদ্ধে তো আদালতে রায় ছিল 6 মাসের কারাদণ্ডের রায় নিয়ে সে কিভাবে ঘুরিয়ে বেরিয়েছে, পুলিশ কিছু জানে না? তার বিরুদ্ধে 34টা মামলা ছিল, পুলিশ কেন ব্যবস্থা নেয় নাই? তার বিরুদ্ধে মামলা নিতে গেলে পুলিশ কেন মামলা নিত না? এই যে এই পুলিশের যেই চক্রটা শাহেদকে ব্যাক করেছে, তাদের কি বিচার হবে? তাদের বিচার হবে না। সাবরিনাকে যারা কাজ পাইয়ে দিয়েছে তাদের কি বিচার হবে? শারমিনকে যারা কাজ পাইয়ে দিয়েছে তাদের কি বিচার হবে? এরা তো আসল ক্রিমিনাল। এরা হচ্ছে শাহেদ, সাবরিনা, তারপরে আমিনুল, এদের জন্মদাতা। এই জন্মদাতাদের বিচার হয় না। আপনাকে একটা এক্সাম্পল দেখাই। স্যার কারেক্টলি বলেছে, হলমার্কের ঘটনায় আমরা যেই লোকটা দায়ী ছিল সে বিচার হয়েছে তার, কিন্তু সেই সময় যাদের নাম এসেছিল, যারা অত্যন্ত পলিটিক্যালি অত্যন্ত পাওয়ারফুল, একজন ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্যন্ত ছিলেন, তাদের যে নাম এসেছিল তাদের কারো বিচার হয়েছে? আপনি কি মনে করেন হলমার্ককে সোনালী ব্যাংক লোন দিয়ে দিয়েছে, এই পরিচালনা পরিষদের সাথে কেউ যুক্ত ছিল না? যাদের নাম অত্যন্ত স্ট্রংলি আসছে, এবং আমরা ব্যাংকিং, স্যার তো বিজনেসের টিচার, একটা ম্যানেজারের সাহস আছে পরিচালনা পরিষদের কোনো সদস্যকে না জানিয়ে একটা এই ধরনের বাটপারকে, আমি হলমার্কের কথা বলছি, এইভাবে টাকা দিয়ে দেওয়া? এবং স্যার অত্যন্ত ভেতরে খবর জানেন কিভাবে পরিচালনা পরিষদ সদস্যরা ব্যাংকের উপর চাপ সৃষ্টি করে। এখন বিচার হয় কার? ব্যাংকের ওই লোকটা যে লোনটা দিয়েছে, কিন্তু পেছনের লোকগুলোর বিচার হয় না। বাংলাদেশের এটাই একটা ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে। যারা ফুড সোলজার আছে দুর্নীতির, তাদের বিচার হবে, পিছনের লোকগুলার স্বরূপ উদ্ঘাটিত হবে না। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। আর থার্ড কথা হচ্ছে কি, বিচার যখন হয় আমরা মাঝে মাঝে দেখি, বিচার হওয়ার পরও ভয়ঙ্কর ভয়ঙ্কর আসামিরা
রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে, তাদের আর্থিক শক্তি ব্যবহার করে, তাদের ক্ষমতা ব্যবহার করে এই বিএসএমইউ হসপিটালের কেবিনে বছরের পর বছর থাকেন। আপনি দেখেছেন কতগুলা ঘটনা প্রথম আলো রোজিনা রিপোর্ট করেছে, এবং কখনো কখনো দেখা গেছে অত্যন্ত নিম্ন স্তরের জঘন্য যারা অপরাধী আছে তারা প্রেসিডেন্সিয়াল পার্ডন পেয়ে ক্ষমা পেয়ে গেছে, সবাই না। তো আমরা তিনটা স্তর দেখছি, একটা হচ্ছে দুর্নীতিবাজ বা অপরাধীর বিরুদ্ধে স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নাই, একটা রিয়েক্টিভ ব্যবস্থা, বিভিন্ন জায়গায় লেখালেখি শুরু হলে বাইরে থেকে ভিতর থেকে চাপ সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হয়। সেকেন্ড হচ্ছে ব্যবস্থা যখন নেওয়া হয় পেছনের যে লোকগুলো আছে মদতদাতা বা তাদের যারা সৃষ্টিকর্তা, তাদেরকে যারা সৃষ্টি করেছে এই দুর্নীতির মহলটাকে, তাদের বিচার হয় না। থার্ড হচ্ছে যাদের বিচার হয় শাস্তি পায়, তাদের মধ্যেও কেউ কেউ আবার তাদের অর্থ বিত্ত ব্যবহার করে শাস্তিকে অ্যাভয়েড করে জেলের পরিবর্তে পিজি হাসপাতালের বা বিএসএমইউ হাসপাতালের মানে শীতাতপ নিয়ন্ত্রক কেবিনে মাসের পর চিত্রটা আশাব্যঞ্জক না। তবে এইবার অন্তত বিদেশে যে চাপ সৃষ্টি হওয়ার কারণে হোক আর দেশে লেখালেখির কারণে হোক বা সরকার নিজে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে হোক, এই আপনাকে বলতে পারি গত 2-3 সপ্তাহ যাবত এই করোনা নিয়ে যারা দুর্নীতি করছে, অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে সরকারকে সিরিয়াস মনে হচ্ছে। কিন্তু এটাকে কন্টিনিউ করতে হবে, এটার শেষ দেখে ছাড়তে হবে। আর আরেকটা কথা আমি মিজান স্যারকে বলতে চাই যে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে নতুন ডিজি আসছেন, দেখেন আমরা খুব আশা করেছিলাম, আমি অনেককে দেখলাম অভিবাদন জানানো শুরু করেছে, অভিনন্দন জানানো শুরু করেছে। এই লোকের কথা শুনে তো আমার আক্কেল গুরুম হয়ে যাচ্ছে। সে দুর্নীতির দায় দিচ্ছে দুর্নীতির ভিক্টিমদের উপর। দুর্নীতির ভিকটিম বা ভুক্তভোগী যারা যারা রাস্তায় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, 4 দিন 5 দিন ধরে ওয়েট করে টেস্ট করার সুযোগ পাচ্ছে, আইসিইউ না পেয়ে মারা যাচ্ছে, যারা নকল পিপির কারণে মারা যাচ্ছে, সমস্ত লোকের উপর দায় দায়িত্ব দিয়ে দিচ্ছে। সে বলে দুর্নীতি দায় আমাদের সবার। আরে ভাই, আপনারা তো নবীজির মতো কথা বলতে কেউ বলে নাই, এটা রেশনাল হন। মানুষের মনে এমনি অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, আপনি দুর্নীতির ভুক্তভোগীদেরকে বলে দিলেন দুর্নীতি দায় তারও। সেকেন্ড কথা তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আমি না অবাক হয়ে যাচ্ছি ওনার কথাবার্তা শুনে। সেকেন্ড কথা বলা হচ্ছে আপনি কি এই কোভিড নিয়ন্ত্রণ এটা আপনার আপনি কি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি? সে বলে আগে মহামারী তো ঠেকাই তারপরে দুর্নীতি দেখবো। আরে আপনার একটু কমন সেন্স নাই? আমি স্বাস্থ্য মন্ত্রণালয় ডিজিকে বলছি, এই যে কোভিড ঠেকাতে পারছে না এটার সাথে যে দুর্নীতি সম্পর্ক আছে এটা বুঝার আপনার মেধা নাই? তাহলে আপনি এখানে কি কাজ করবেন? এই দুর্নীতির কারণেই তো কোভিড দূর করতে পারছে না অনেকাংশে। এই যে আজকে নকল পরীক্ষা হয়েছে, যারা নকল পরীক্ষা পেয়ে বিভিন্ন লোকের সাথে জেনেছে যে আমি নেগেটিভ, অকাতরে মিশে যে কত লোককে কন্টামিনেট করেছে। এই যে যারা আপনার যেসব ডাক্তাররা নিম্নমানের পিপি পরে আপনার ইনফেক্টেড হয়ে মারা গেছে, এই যে করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের ব্যর্থতা, এটার সাথে দুর্নীতির প্রত্যক্ষ নিবিড় এবং ভয়ঙ্কর একটা সম্পর্ক আছে। আর উনি বলে দিল আগে মহামারী ঢাকায় পরের দুর্নীতি। আমি না খুবই হতাশ তার কথাবার্তা শুনে, আশা করি তার কাজ দেখে এতটা হতাশ হব না। আমি বলি প্রথমে এত হতাশ হওয়ার দরকার নেই, কারণ খুরশেদ কি বললো আর মিডিয়াতে কিভাবে আসলো এটা আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক আগের থেকে চিনি এবং সে অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান একজন ডাক্তার এবং সব দিক দিয়ে তার যোগ্যতা আছে। তবে যেটা হয়তো খুব আমি হলে যেভাবে বলতাম সেভাবে হয়তো বলতে পারিনি, যে এইগুলোর জন্য, এই যে অপকর্মগুলোর জন্য এখানে শুধু সরকারি দপ্তর অধিদপ্তর না, এর বাইরেও এই বেসরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন চিকিৎসা সেবা বা চিকিৎসকদের রাজনীতি, এইগুলোর সবাই দায়ী আছে, এটাও সে বুঝাতে চেয়েছে। সে কোনোভাবেই রুগীরা দায়ী এটা বলতে চায় নাই। আর এরপরও আমি বলবো, আপনি নিশ্চিত হয়েন না, এই যে 137 জন লোক ইটালি থেকে ফিরে আসছে, যারা পজিটিভ হওয়া সত্ত্বেও নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছে, এরাও নিজেরা এদের মধ্যে রিমান্ডে নিয়ে আসেন। অন্তত একটা বিরাট অংশ পাবেন যারা পজিটিভ থাকা না থাকা সত্ত্বেও তারা গিয়ে বলছে আপনাকে এত টাকা দিব, আমাকে নেগেটিভ সার্টিফিকেট দেন। অত নিশ্চিত হয়েন না। আমি যেটা বলছি এটা মানে আমরা যারা একেবারে সাধারণ ভুক্তভোগী অথবা রোগী, এইটাকে মিন করে আমার মনে হয় না নতুন ডিজি সাহেব এই কথা বলছেন। মানুষ তো বলতেই পারে, মানুষ যদি বলেই যারা দায়িত্বে আছেন তারা কেন সেটি শুনবেন যে আমাকে আপনি নেগেটিভ সার্টিফিকেট দিয়ে দেন? তাহলে যার দায়িত্ব মানে সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব যে, তিনি কেন দিবেন? না না, আমার কথাটা শুনুন। মানে যে 137 জন যারা ইটালি থেকে যারা ফিরে আসছে এদেরকে রিমান্ডে নিয়ে দেন, দেখবেন। আমি বলছি এটা দায়িত্ব কেন? আমার বিদেশ যাওয়ার দরকার, আজকে চলে যাবো, আমার টেস্ট করার দরকার নেই, আমাকে একটু নেগেটিভ দিয়ে দেন, টাকা দিয়ে নিয়ে নেছে, এরকম ঘটনাও কিন্তু আছে। আমি তাও বলছি না যে এরাই দায়ী হচ্ছে ব্যবস্থা এবং ওই সিস্টেমের মধ্যে এইগুলো আছে। তো আমার মনে হয় না
যে নতুন ডিজি সাহেব যারা ভুক্তভোগী রোগী তাদেরকে দায়ী করছেন, এটা যারা নিজের গায়ে নিচ্ছেন এটা ঠিক করছেন না। উনি বরং এই পুরো ব্যবস্থাটার মধ্যে রাজনীতি, চাপাচাপি অথবা বাইরের ইন্টারফারেন্স এগুলোর কথা বলতে গিয়ে এই কথাটা বলছেন যে এটার জন্য শুধু বিশেষ একটা অধিদপ্তর বা বিশেষ একটা ব্যক্তিকে দায়ী করা যাবে না, এর বিরুদ্ধে কিন্তু অনেকে জড়িত আছে, সেটাই বলতে চাচ্ছেন। এবং সেটা যদি উনি কার্যে পরিণত করেন, অর্থাৎ এখন যদি এই চাপগুলো যেখান থেকে আসে বা যে অপশক্তিগুলো এই কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করে, এটা যদি উনি চিহ্নিত করতে পারেন এবং সেটা সেই অনুযায়ী, কারণ ও আমার জানা মতে তার হয়তো ডিসেম্বরে এই চাকরির মেয়াদও শেষ হয়ে যাবে। এই সময়টা কোষাদের জন্য একটা বিরাট সময়, কারণ ওকে আমি আরো বহু আগের থেকে চিনি, খুব সংস্কৃতিবান ছেলে এবং কালচার খুব, মানে যেগুলোকে আমরা বলি এই ধরনের পদে থাকার জন্য যে সকল যোগ্যতা থাকার দরকার, কামেন্ট কোয়াইট সবকিছু তার আছে। হয়তো ওরকম টকশো করে যেভাবে পাশ কাটিয়ে আমরা বিভিন্নভাবে কথাটা এদিক সেদিক বলি, অত যোগ্যতা হয়তো তার নাই, বাট হি ইজ এ নাইস গাই এবং তার উপর ভরসা করা যায়। কিন্তু উনি চাপ সামলাতে পারবেন কিনা, আপনি যেমনটা আপনার শুরুতে বলছিলেন যে উপাচার্যের প্রসঙ্গে যে অনেক রকমের চাপ সামলাতে হয়, কাজে তার একটা রাজনৈতিক সংযোগ থাকা জরুরি। তো ওখানে সবচেয়ে বড় চাপ যেটা হয় সেটা টাকার চাপ। টাকা দিয়ে কাজ করাতে চায় বেশিরভাগ ক্ষেত্রে বড় বড়, আপনি মানে কথা ছিল মার্কেট এস্টিমেট করে ইন্টারন্যাশনাল প্রাইস দেখে আপনি যেসব মেশিনপত্র কমোডিটি যেগুলো কিনবেন সেগুলোর এস্টিমেট করে দাম ঠিক করবেন। কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন, শুধু এখানে না, স্বাস্থ্য দপ্তরেও না, পিডব্লিউডিতেও কন্ট্রাক্টরের একটা সমিতি আছে, কন্ট্রাক্টর সমিতি, সেই সমিতির নিজেরা এরা ঠিক করে কোন জিনিসের দাম এস্টিমেট কত ধরবে, ধরে নিয়ে ওইটাই পাশ করিয়ে নেয়। অর্থাৎ সেগুলো সব ক্ষেত্রে দেখা যায় ঘুষের অথবা বিশেষ প্রণোদনার সুবিধা এগুলো সম্পর্কিত আছে। তো ঘুষের যদি অন্তত এর থেকে বিরত থাকে, যে তার এরকম লোভ লালসা টাকা পয়সার ব্যাপারে আমিও যতটুকু জানি, কারণ সে আমার এলাকার, সে এরকম কিছু যদি অন্তত এটাও যদি প্রতিহত করতে পারে, তাইলেও কিন্তু সে এই 9 মাসের মধ্যে এই বা যে সময়টুকু তার চাকরি জীবনে বাকি আছে এর মধ্যে সে একটা অবদান রেখে যেতে পারবে। ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল। আমরা একেবারে শেষ প্রান্তে, জাস্ট 2 মিনিট সময় শেষ করবার জন্য। আমি স্যারের কথার উপর বিশ্বাস রাখতে চাই। আর নয়া ডিজি আপনার একটা কথা ভালো বলেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে প্রধানমন্ত্রী আমাকে পদ দিয়েছেন প্রধানমন্ত্রীর সম্মান এবং আমার নিজের ব্যক্তিগত সম্মানের জন্য হলেও আমাকে এখানে ভালো করে কাজ করতে হবে। তো অনেকে তো আবার চাটুকারিতা করতে গিয়ে নিজের কথা বলতেও ভুলে যায়। তো ওইটা উনি বলেছেন, আত্মসম্মান বোধ আছে। স্যারের কথায় বিশ্বাস রাখতে চাই, আশা করতে চাই উনি একটা পরিবর্তন আনতে পারবেন ওখানে। আর স্বাস্থ্য অধিদপ্তরে কিছু পরিবর্তন হয়েছে, কিছু চিকিৎসককে বদলি করা হয়েছে। আমরা কিন্তু বহু বছর যাবত জানি যে স্বাস্থ্য অধিদপ্তর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা খাতের একটা। এই যে বালিশ কিনতে গিয়ে কত টাকা কিনে, হাসপাতালে পর্দা কিনতে গিয়ে কত টাকা কিনে, তখনই তো আসলে খুব বেশি এই দেশে একটা দুর্নীতি দমন কমিশন আছে। এই দুর্নীতি দমন কমিশন এই সমস্ত নিউজ দেখেও তাদের বিরুদ্ধে কেন সর্বশক্তি দিয়ে লাগলো না সেটা আমি বুঝি না। আর আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আরেকটা পরিবর্তন খুব জরুরি ছিল, সেটা হচ্ছে আমাদের মন্ত্রীকে সরিয়ে দেওয়া। এত ব্যর্থতার পর একটা মন্ত্রীকে কি সরানো যায় না? আওয়ামী লীগে কি যোগ্য লোক নাই? বহু যোগ্য লোক আছে। এমনকি আপনি ধরেন এই যে আওয়ামী লীগে প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক হিসাবে আব্দুল্লাহ সাহেবকে নিয়েছেন, বাংলাদেশে কোন মানুষ না বলবে উনি একজন যোগ্য লোক, ভালো লোক? সবাই তো প্রশংসা করে উনার। এখন এরকম কি বাংলাদেশে কি আওয়ামী লীগ করে এরকম ডাক্তারদের মধ্য থেকে ডাক্তারি ব্যাকগ্রাউন্ড আছে এরকম কোনো ভালো লোক নাই, তাকে মন্ত্রী বানান। এই লোকে না আছে ডাক্তারি বিদ্যায় কোনো ব্যাকগ্রাউন্ড, স্বাস্থ্য সেবা কোনো ব্যাকগ্রাউন্ড, এবং তার পলিটিক্যাল পরিচয় কি এমন একটা জিনিস যে ওনার এত ব্যর্থতার পর ওনাকে রাখতে হবে? তো এইরকম একটা ব্যর্থতার পর এইখানে একটা পরিবর্তন আনাটা দরকার ছিল। আরেকটা কথা হচ্ছে লং টার্ম কমিটমেন্ট রাখতে হবে। আজকে আপনার ধরেন আমার করোনা পরিস্থিতি একটুখানি ভালো হয়ে যাওয়ার পর বিদেশে যদি আমাদের যাত্রা অবাধিত হয়ে যায়, আবার আমরা সেইভাবে যদি স্বাস্থ্য অধিদপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে চালাতে দেই, তাহলে তো কোনো লাভ হলো না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সরকার যে দুর্নীতিবাজদের ধরে, দুর্নীতিবাজদেরকে বিচার করে, এই পুরা সিস্টেমটা যে এই কাজগুলা করে, এটার জন্য তো তারা পেইড, এটার জন্য তো তাদেরকে আমরা টাকা দেই, এটা তো তারা আমাদেরকে দয়া করে না। যে কোনো সরকারি আসুক, দুর্নীতি দমন করার জন্য, অপরাধীর বিচার করার জন্য তাদেরকে আমরা টাকা দেই, বড় বড় গাড়ি দেই, বড় বড় বাড়ি দেই, সম্মান দেই, এবং আমাদের ট্যাক্সের টাকা তারা এই কাজটা করে। সো এটা করাটা তার দায়িত্ব। এটা যদি 100টা করতে গিয়ে সে 8টা করতে ব্যর্থ হয় আর 2টা করে যদি ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, তাহলে সে সরকারি বুঝে না। তাকে 10টাই করতে হবে। 10টা করতে গিয়ে যদি সে একটাতে ব্যর্থ হয়, তাহলে আমরা সমালোচনা করব যে একটাতে ব্যর্থ হলো কেন। কারণ আমরা তো ট্যাক্স দেওয়ার সময় কম দেই না,
কাজে এই দৃষ্টিকোণ থেকে সরকার যেন বঙ্গবন্ধুর আমলে আপনার 1972 সনে যে সংবিধান হয়েছে সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারী যারা আছে, সরকারে যারা কাজ করে তারা জনগণের সেবক। বঙ্গবন্ধু সংবিধানে আছে আপনাকে সেই স্পিরিট নিয়ে জনগণকে সেবা করতে হবে। আমি প্রভু হয়ে গেলাম, জি, শাসক হয়ে, এই ধন্যবাদ। অ্যাটিটিউড সবাইকে ত্যাগ করতে হবে। ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান, খুব ছোট্ট করে শেষ করতে হবে আমাকে। আমি আসিফ নজরুলের সাথে একটু একটু দয়া মানে আমার কথাটা একটু এভাবে নিয়ে না। আমি মনে করি আপনি যেভাবে বলতেছেন আমরা ট্যাক্স দেই, জানেন এই দেশে মাত্র 10 লক্ষ লোক ট্যাক্স দেয় 16 কোটির মানুষের দেশে। আমরা না, যারা কিন্তু যারা ভ্যাটের মাধ্যমে কম বেশি সবাই দরিদ্র মানুষটিও ট্যাক্স দেয়। সবাই দেয় না, ইনকাম ট্যাক্স আমি বলতেছি আর কি, আমি বলছি যে আমাদের পুরো বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে ট্যাক্স পৃথিবীতে মানে এই জনসংখ্যার এই আয়ের লোকদের যে ট্যাক্স দেওয়ার যে রেশিও, এটা হচ্ছে পৃথিবীতে সর্বনিম্ন। আমরা ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যাপারে সেই অর্থে আমি বলি আর কি, যে ঘটনাগুলো যেভাবে ঘটছে সেগুলোর জন্য আমরা অনেকে বিভিন্ন ভাবে দায়ী। এটা কিন্তু দায়টা যদি আমরা সামাজিক ভাবে সবাই যদি বিশুদ্ধ বা শুদ্ধ না হই, আমরা যদি শুদ্ধাচরণের জন্য যদি আমরা সোশ্যালি একটা মুভমেন্ট করতে না পারি, তো কেবলমাত্র ব্যক্তি বিশেষের এখানে সেখানে বসিয়ে আমার মনে হয় না এটা খুব হেরফের হবে। কারণ আমরা যে কথাটাই আমরা বলি না কেন, যে মনে রাখতে হবে যে এই সোসাইটি যেভাবে গড়ে উঠছে, এটার যে সংস্কৃতি, এটার যে অর্থনীতি, যে কালচার, এখান থেকে শতভাগ দুর্নীতি দূর করা যাবে না। কারণ আপনি এর চেয়ে আরো উন্নত ধনী দেশেও আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 12 বছরের জেল হয়েছে দুর্নীতির প্রমাণিত অভিযোগের কেন্দ্র করে 12 বছরের জেল রাজ্জাকের। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারের সর্বোচ্চ পর্যায়ে যদি দুর্নীতির ইয়েটা যদি নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ সে যদি তার আশেপাশটাকে যদি কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু নিচের দিকে এটা একটা স্প্রেড ওভার একটা এফেক্ট কিন্তু পড়বে। অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক মিজানুর রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা প্রসঙ্গ নিয়ে দেশের, এবং সেখানটাতে একটি প্রসঙ্গ এসছে যে আমাদের আসলে মূল্যবোধের সংকট তৈরি হয়েছে বেশ প্রবলভাবে, এবং এর দায়টা আমাদের কম বেশি সকলকেই নিতে হবে। নিশ্চয়ই অভিভাবকের দায়িত্বে যারা আছেন বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, তাদের দায়টা অনেক বেশি, কারণ সমাজটাকে গঠনের জন্য তাদেরই মুখ্য ভূমিকা পালন করবার কথা। এবং আমার দু অতিথি একমত যে আমাদের ব্যবস্থা ঠিক করতে হবে সবার আগে, এবং ব্যবস্থা ঠিক করতে হবে আমাদের সমাজে থেকে আসলে রাজনীতি অনেক দূরে সরে যাচ্ছে। এখানে বিরাজনীতিকরণকে অনেক বেশি জায়গা করে দেওয়া হচ্ছে। এখানে অনেক দলীয়করণের প্রবণতা আছে। প্রত্যেকটি মানুষকে দলীয়করণ মানে আমার দলের হতে হবে, না হলে সে আমার শত্রু, এরকম একটা প্রবণতা আছে। সেই জায়গাটাকে বের করে আনতে হবে, এবং সব মিলিয়ে ঘুরে ফিরে আমরা যদি স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত না করতে পারি, আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারি এবং গণতন্ত্রকে যদি শক্তিশালী না করতে পারি, তাহলে এই সংকটগুলো আরও বাড়তেই থাকবে, এবং সেটি হচ্ছে বড় শঙ্কার জায়গা। কোভিড আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, সবাই বলছেন নতুন বিশ্ব ব্যবস্থায়। সেই ব্যবস্থায় আসলে বাংলাদেশ যে পথে হাঁটছে, সেই পথে আসার আলো এখন পর্যন্ত দেখবার কোনো সুযোগ নেই, যদি না আমরা আমূল সব কিছু বদলাবার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মনস্তত্ত্বে একটা বড় পরিবর্তন আনতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।